তো রাজশাহী বোর্ড 2020 সালে 1 নম্বর যে ট্যাগ কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ইউ শিওরলি ফেল ইফ ইউ টু প্ল্যান। এই ট্যাগ কোশ্চেনটা পড়েছিল। এখন ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে যে এই বাক্যে ভার্ব কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। এই বাক্যে একটা প্রিন্সিপাল ভার্ব ছিল যেটা হচ্ছে ফেইল। তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, একটা মূল ভার্ব ছিল সেটা হচ্ছে ফেইল। আর আমরা জানি ভার্বের আগের অংশটুকু মোটামুটি সাবজেক্ট। তো ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, শিওরলি একটা অ্যাডভার্ব। তো ইউ শিওরলি ফেল, তুমি নিশ্চিত ফেল করবা। ইফ ইউ টু প্ল্যান, তো এই যে ইফ ইউ টু প্ল্যান এটা হচ্ছে একটা ক্লজ এই বাক্যের, আর ইউ শিওরলি ফেল এটা হচ্ছে একটা ক্লজ। তো যদি কোনো বাক্যে তোমরা এরকম দেখতে পাও যে বাক্যের ঠিক মাঝখানে কানেক্টর রয়েছে, কানেক্টরটা হতে পারে অ্যান্ড, বাট, অর, এই জাতীয় কোনো কিছু। যদি এরকম টাইপের কোনো কানেক্টর থাকে তাহলে বুঝে নিবা যে এই বাক্যের মধ্যে দুইটা ক্লজ রয়েছে। তো এখানে ইফ যুক্ত ক্লজ, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সহজভাবে তোমরা বুঝতে পারো যে কনজাংশনের পরে অর্থাৎ কানেক্টরের পরে যে অংশটুকু সেটুকুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো ট্যাগ কোশ্চেন করার সময় আমরা সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন করব না, যদিও এখানেও একটা ভার্ব রয়েছে প্ল্যান। সেই জন্য আমরা এই সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে এই ক্লজটির আমরা ট্যাগ কোশ্চেন করব না। আমরা ট্যাগ কোশ্চেন করব যে প্রিন্সিপাল ক্লজটা আছে, অর্থাৎ ইফ ইউ শিওরলি ফেল, এইটুকুকে আমরা, এই অংশটুকুকে আমরা বলতেছি যে প্রিন্সিপাল ক্লজ। তো এই অংশটুকুই আমরা বেসিক্যালি ট্যাগ কোশ্চেন করব। তো এখানে একটা ভার্ব হচ্ছে ফেইল, মূল ভার্ব, আর হচ্ছে সাবজেক্ট ইউ। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমাকে এখন অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। যেহেতু অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব দিয়ে স্টেটমেন্টটা রয়েছে, সেই জন্য আমাকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। তো আমরা জানি মূল ভার্বটি যদি প্রেজেন্টে থাকে অর্থাৎ প্রেজেন্ট রূপে থাকে অর্থাৎ ভি অন রূপে থাকে, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব ধরে নেব ডু, ডু ধরে নিব। তো এখন দেখব যে এখানে ডু নিয়ে আসছি। এখন দেখব যে এই স্টেটমেন্টটুকু কি নেগেটিভ না পজিটিভ, অর্থাৎ এই বাক্যটির মধ্যে নো, নট অথবা নেগেটিভ সেন্স প্রকাশ করে এরকম কোনো শব্দ আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ একটা স্টেটমেন্ট। এখানে নো, নট, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল এরকম নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম কোনো শব্দও নাই। সো বাক্যটা স্টেটমেন্ট। তাহলে যদি বাক্যটা পজিটিভে থাকে তাহলে আমরা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব, এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব, তাহলে হলো ডু নট। এবার আমাদের পরের কাজটি হচ্ছে যে এই বাক্যের সাবজেক্ট কি ছিল? ইউ। তো ইউ হচ্ছে নিজে একটা প্রোনাউন। যদি বাক্যের শুরুতে ইউ থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের পরবর্তীতে ইউটাকে ইউই রেখে দেব, অর্থাৎ এটার কোনো পরিবর্তন করব না। তাহলে এই ট্যাগ কোশ্চেনটির অ্যান্সার হবে ডোন্ট ইউ, ডোন্ট ইউ। তাহলে ইউ শিওরলি ফেল ইফ ইউ টু প্ল্যান, উত্তরটা কি হবে? ডোন্ট ইউ, ডোন্ট ইউ। কেন ডোন্ট লিখলাম? এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, মূল ভার্ব ছিল। মূল ভার্ব প্রেজেন্ট রূপে থাকার কারণে আমরা ডু ভার্বটা নিয়েছি। বাক্যটি স্টেটমেন্টটা অ্যাসাইড মানে ইয়েতে স্টেটমেন্টটা পজিটিভ থাকায় আমরা একটা এন অ্যাপোস্ট্রফি টি অর্থাৎ নট নিয়েছি। তার পরবর্তীতে সাবজেক্ট ছিল ইউ, ইউ সাবজেক্টটিকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, শেষে নিয়ে গেলাম। তো ডোন্ট ইউ, এই হচ্ছে মোটামুটি অ্যান্সার এ দাগের। আমরা এবার বি দাগে চলে যাব। এবার আমরা দেখব যে রাজশাহী বোর্ড 2020 সালে বি নাম্বারে যে ট্যাগ কোশ্চেনটা পড়ছিল আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি যে এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেইল। তো আমরা এখানে ভার্বটা খুঁজে বের করি। আমি এখানে তোমাদের সুবিধার্থে ভার্বটি রেড মার্ক করে দিয়েছি, লেট তার সঙ্গে এস যুক্ত হয়েছে। যদি আমরা দেখি যে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে, এবং সেই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে মূল ভার্বের টেন্স অনুসারে অর্থাৎ মূল ভার্বটি যেহেতু প্রেজেন্টে রয়েছে সেই জন্য আমরা এখানে ডাজ নিলাম।
সো এখন দেখব যে এন অ্যাপোস্ট্রোফি অর্থাৎ ট্যাগটা নেগেটিভ করব না পজিটিভ, অর্থাৎ ডাজের সাথে এন অ্যাপোস্ট্রোফি হবে কি হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি স্কার্সলি বলে একটা শব্দ আছে, যে শব্দটা নেগেটিভ সেন্স প্রকাশ করে, অর্থাৎ এই স্কার্সলি, সেলডম, লিটিল, ফিউ এই জাতীয় শব্দগুলো বাক্যটিকে নেগেটিভ করে দেয়। অর্থাৎ আমরা জানি যে এই শব্দগুলো থাকলে আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ, এখানে আমরা নেগেটিভ করতে পারবো না। সো স্কার্সলি থাকার কারণে আমরা এই ডাজের সাথে এন অ্যাপোস্ট্রোফি টি দিতে পারবো না, অর্থাৎ তাহলে এখানে আর এন অ্যাপোস্ট্রোফি হবে না, ডাজ। এরপরে দেখব যে সাবজেক্টটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি এ গুড প্ল্যান, এটাই হচ্ছে সাবজেক্ট। এখন এই গুড প্ল্যান আমাদের এই সাবজেক্টটি, এ গুড প্ল্যান এই সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এ গুড প্ল্যান যেহেতু রয়েছে তাহলে সাবজেক্টটি অবশ্যই সিঙ্গুলার। এখন দেখব যে এর পরিবর্তে এখানে কি প্রোনাউন আমরা ব্যবহার করব। আমরা জানি যদি সাবজেক্টটি সিঙ্গুলার থাকে এবং সেটি বস্তুবাচক অথবা কোনো বিষয়বাচক হয় তাহলে আমরা সিঙ্গুলার বস্তুবাচক বা বিষয়বাচক সাবজেক্টের জন্য অবশ্যই ইট ব্যবহার করব। আর যদি এই সাবজেক্টটি প্লুরাল হইতো তাহলে ব্যক্তিবাচক বস্তুবাচক যাই হোক না কেন আমরা কিন্তু দে বসাতাম। যেহেতু এখানে এ গুড প্ল্যান এটা সিঙ্গুলার, তার জন্য আমরা ইট ইট বসিয়ে এটাকে ট্যাগ কোশ্চেন করলাম। তাহলে উত্তরটা কি হলো, ডাজ ইট। সিদাগ দেখবো যে সিদাগে কি হয়েছে। এ গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ নেশন। তো এখানে কুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তো যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে আমরা শেষে নিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি কুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে ট্যাগ কোশ্চেন করার জন্য কুডটাকে আমরা শেষে নিয়ে গেলাম। তো এখানে কুড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কিন্তু আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে এখন কথা হচ্ছে যে এন অ্যাপোস্ট্রোফি টি দিব কি না। এন অ্যাপোস্ট্রোফি টি দিতে হবে না, কারণ হচ্ছে এই বাক্যের ভিতরে আমরা নাথিং বলে একটা শব্দ পেয়েছি যেটা নেগেটিভ সেন্স প্রকাশ করেছে, অর্থাৎ নাথিং শব্দটি পুরো স্টেটমেন্টটাকে নেগেটিভ করেছে। তাহলে এখানে আর আমার এন অ্যাপোস্ট্রোফি টি দিতে হবে না। এবার দেখবো যে সাবজেক্ট কি ছিল। গ্রেট পিপল, এখানে গ্রেট পিপল মহান ব্যক্তিরা, অর্থাৎ এখানে গ্রেট পিপল সাবজেক্টটি দ্বারা ব্যক্তিবাচক অর্থাৎ মানুষের কথা বোঝানো হয়েছে এবং সেটা প্লুরাল অর্থাৎ একের অধিক মানুষের কথা বোঝানো হয়েছে। তো আমরা জানি যদি সাবজেক্ট একের অধিক থাকে এবং সেটা ব্যক্তিবাচক থাকে অথবা কোনো মানুষের কথা বোঝায় তার পরিবর্তে আমরা নিশ্চিত দে ব্যবহার করব। তাহলে অ্যান্সারটি হবে কুড দে। তাহলে অক্সিলারি ভার্ব ছিল কুড, সেটাকে আমরা শেষে নিয়ে গেলাম। বাক্যে নাথিং ছিল এজন্য আর এন অ্যাপোস্ট্রোফি টি অর্থাৎ নট ব্যবহার করিনি বা করতে হয়নি। আর হচ্ছে যেহেতু এবার সাবজেক্টটি ছিল এখানে প্লুরাল এবং ব্যক্তিবাচক, তার জন্য আমরা ব্যক্তিবাচক প্লুরাল সাবজেক্ট থাকলে তার পরিবর্তে আমরা দে বসাবো। তো এই জন্য আমাদের অ্যান্সারটা হলো কুড দে। ওকে, আমরা এখন চলে যাব যে ডি নাম্বার, রাজশাহী বোর্ড 2020 সালে ডি নাম্বারে যে ট্যাগ কোশ্চেনটা পড়েছে আমরা সেটাই চলে যাব। এখানে বলেছে যে ফিউচার অলসো ডেয়ার নট ফেল এ ওয়েল প্ল্যান্ড ইফোর্ট। তো এই যে বাক্যটি এইখানে আমরা একটা মডাল অক্সিলারি ভার্ব দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ডিয়ার। এখন এই ডিয়ার শব্দ, ডিয়ার ভার্বটি একাধারে প্রিন্সিপাল ভার্ব হইতে পারে আবার হচ্ছে মডাল অক্সিলারিও হইতে পারে। এখন আমরা কখন বুঝবো যে এটা মডাল অক্সিলারি নাকি এটা প্রিন্সিপাল ভার্ব? তো দেখবো এই ডিয়ারের পরে যখন অন্য আরেকটা ভার্ব থাকবে তখন আমরা বুঝবো যে এটা মডাল অক্সিলারি হিসেবে এখানে বসেছে। যেহেতু ডিয়ারের পরে নট ফেল, ফেল ভার্বটা আমরা খুঁজে পেয়েছি, তাহলে এটা অবশ্যই মডাল অক্সিলারি ভার্ব। যদি এটা প্রিন্সিপাল ভার্ব থাকতো তাহলে পরে আরেকটা ভার্ব থাকতো না। তো মডাল অক্সিলারি ভার্ব যেহেতু খুঁজে পেয়ে গেছি তাহলে সেটাকে আমরা শেষে নিয়ে গেলাম ডেয়ার। আচ্ছা, এই বাক্যটির ভিতরে একটা নট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাক্যটির মধ্যে একটা নট রয়েছে। তো আমরা জানি যে বাক্যটি যদি নট হয় অর্থাৎ বাক্যে স্টেটমেন্টের ভিতরে যদি নো, নট অথবা নেগেটিভ সেন্স প্রকাশ করে এরকম কোনো শব্দ থাকে অবশ্যই তাহলে আমাদের
এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে না। তো এখানে নট থাকার কারণে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হয়নি, অর্থাৎ স্টেটমেন্টটি ছিল নেগেটিভ, তাই আমরা ট্যাগ করলাম পজিটিভ। তো ডেয়ার, এখন দেখব যে কেন ইট হয়েছে। ইট হলো যে এখানে সাবজেক্টে দেখতে পাচ্ছি ফিউচার। তো ফিউচার জিনিসটা হচ্ছে কোনো ব্যক্তিবাচক না, এটা হচ্ছে বস্তুবাচক, আর বস্তুবাচক এটা অবশ্যই সিঙ্গুলার। এই জন্য আমরা তার পরিবর্তে এখানে ইট বসালাম। সো অ্যান্সারটি হবে ডিয়ার ইট। এবার আমরা দেখব ই নাম্বার। সো প্ল্যান বিফোর প্রসিড। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বপ্রথম বাক্যটা সো দিয়ে শুরু আছে। এখন আসলে এই বাক্যটার সর্বপ্রথম যে শব্দটা সেটা হচ্ছে সো, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা কমা রয়েছে, তারপরে রয়েছে প্ল্যান বিফোর প্রসিড। তো তোমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে সো দিয়ে শুরু রয়েছে, তাহলে কি করব, বাক্যের শুরুতেই তো ভার্ব নাই, তাহলে এটা কি ধরবো। আসলে যদি বাক্যের শুরুতে এরকম কোনো অ্যাডভার্ব তোমরা খুঁজে পাও, সো, কাইন্ডলি, নাও, প্লিজ, এরকম ধরনের শব্দ থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর সেটা বাক্যের শুরুতেও থাকতে পারে, ভার্বের পরেও থাকতে পারে, অ্যাডভার্বের যে যে পজিশনগুলো সেখানে থাকতে পারে। সেটার জন্য মূলত বাক্যের যে প্যাটার্ন বা গঠন সেটার কোনো পরিবর্তন হয় না। সো এখানে মূল ভার্ব দিয়ে মূলত বাক্যটা শুরু, প্ল্যান। তো প্ল্যানটা কিভাবে করতে হবে, এরকম ধরনের কোনো অ্যাডভার্ব থাকতে পারে, সেটা ম্যাটার না। এটা হচ্ছে প্ল্যান দিয়েই ধরে নেব যে বাক্যটা প্ল্যান দিয়েই শুরু, প্ল্যান বিফোর প্রসিড। অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখন বাক্যের শুরুতে আমরা এরকম একটা প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছি, তখন আমরা বুঝে নেব যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেনে উইল আসবে, উইল ইউ অথবা ওন্ট ইউ করতে হবে। যদি আমি আবার বলছি, ট্যাগ কোশ্চেনের শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু থাকে, স্টেটমেন্টটি যদি ভার্ব দিয়ে শুরু থাকে, তাহলে আমরা ট্যাগ করব উইল ইউ অথবা ওন্ট ইউ। ওন্ট ইউ, তোমরা এখানে ওন্ট ইউ লিখতে পারতে, কোনো ব্যাপার না। তাহলে কেন ওন্ট ইউ অথবা উইল ইউ হবে, যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স আছে কি না এটা বুঝবো কি করে, শুরুতে একেবারে শুরুতেই ভার্ব দিয়ে শুরু থাকবে, অথবা কোনো একটা অ্যাডভার্ব তারপরে ভার্ব দিয়ে শুরু থাকবে। এখন এই অ্যাডভার্বগুলো কি কি থাকবে, আমি বললাম সো থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, প্লিজ থাকতে পারে। এরকম ধরনের একটা অ্যাডভার্ব ব্যবহার করলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হইলে তোমরা ট্যাগ করবা উইল ইউ অথবা ওন্ট ইউ। আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2020 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো পড়েছো, এই ট্যাগ কোশ্চেনগুলো খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবো।